নমস্কার। বাজারে এমন একটা ফান্ডের কথা শুনছি যেটা নাকি বাধা নিয়মে চলেই বাজারের চেয়ে বেশি রিটার্ন দিতে পারে, মানে যাকে বলে অ্যালফা। হ্যাঁ, ফান্ডটার নাম কোটাক নিফটি আলফা 50 ইন্ডেক্স ফান্ড। এর যে পরিচিতিপত্র, মানে যেটাকে আমরা ফ্যাক্টশিট বলি, সেখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং দাবি করা হয়েছে। ঠিক, আসুন এই তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখি, বোঝার চেষ্টা করি এই অ্যালফা ব্যাপারটা আসলে কি আর ফান্ডটা কিভাবে কাজ করে, মানে এটা কি সত্যিই সম্ভব? দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ আকর্ষণীয়। অ্যালফা মানে খুব সহজ করে বললে বাজারের গড়পড়তার রিটার্নের চেয়ে একটু বেশি লাভ করা, অবশ্যই কতটা ঝুঁকি নেওয়া হচ্ছে সেটা মাথায় রেখে। আচ্ছা। এই ফান্ডটা, যেমনটা এর কাগজে বলা হয়েছে, জেনসন্স অ্যালফা বলে একটা জিনিস ব্যবহার করে। এটা দিয়ে ওরা বোঝার চেষ্টা করে যে একটা স্টক তার নিজের ঝুঁকির তুলনায় কতটা বেশি বা হয়তো কম রিটার্ন দিয়েছে। মানে শুধু রিটার্ন দেখলেই হবে না, ঝুঁকিটাও দেখতে হবে। একদম। এই ফান্ডটা মূলত সেই অতিরিক্ত রিটার্নটাকেই, মানে অ্যালফাকেই টার্গেট করছে। এই পরিচিতিপত্রের মানে ফ্যাক্টশিটের মূল আকর্ষণ তো আমার মনে হয় এর পারফরমেন্সের দাবিটা। বলছে নিফটি আলফা 50 টোটাল রিটার্ন ইন্ডেক্স। হ্যাঁ, মানে ডিভিডেন্ড যোগ করে যে মোট রিটার্ন। ঠিক, সেটা নাকি লম্বা সময়ে নিফটি 50 বা নিফটি 200 ইন্ডেক্সের চেয়েও ভালো ফল করেছে। 30শে জুন 2025 পর্যন্ত যে গ্রাফটা দেওয়া আছে আর রোলিং রিটার্নের হিসেব, বাবা, 10 বছরের গড় বার্ষিক রিটার্ন দেখাচ্ছে 19.3%। হ্যাঁ, আর সেখানে নিফটি 50 দিয়েছে মানে প্রায় 14.1%। পার্থক্যটা তো বেশ চোখে পড়ার মতো, কিন্তু প্রশ্ন হলো এই ইন্ডেক্সটা কিভাবে এই ভালো স্টকগুলো, এই আলফা স্টকগুলো খুঁজে বের করে, মানে ম্যাজিকটা কোথায়? হ্যাঁ, এখানেই আসল কৌশলটা। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, বরং একটা বেশ মানে নির্দিষ্ট নিয়মের উপর ভিত্তি করে চলে। নিয়ম কি রকম? ওরা প্রথমে দেখে শেষ 6 মাসের গড় ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে পাবলিকের হাতে থাকা শেয়ারের মোট দাম। ঠিক। আর দেখে গড় দৈনিক টার্নওভার, মানে রোজ কত টাকার শেয়ার কেনা বেচা হচ্ছে। এই দুটো জিনিস দেখে সেরা 300টা কোম্পানি বাছা হয়। 300টা? আচ্ছা। তবে হ্যাঁ, একটা শর্ত আছে কিন্তু। কোম্পানিগুলোর অন্তত 1 বছর বাজারে লিস্টেড থাকতে হবে, মানে নতুন কোম্পানি চলবে না। বেশ, বোঝা গেল। 300টা বাছা হলো, তারপর গত 1 বছরের শেয়ারের দামের যে ওঠানামা, মানে প্রাইস মুভমেন্ট, সেটার ভিত্তিতে এই স্টকগুলোর আলফা স্কোর ক্যালকুলেট করা হয়। আলফা স্কোর? হ্যাঁ, যাদের স্কোর সবচেয়ে বেশি সেই সেরা 50টা স্টককে বেছে নেওয়া হয় এই ইন্ডেক্সের জন্য। মানে সেরা 50 জন পারফর্মার? হ্যাঁ, আর শুধু তাই নয়, ইন্ডেক্সে কোন স্টকের ওয়েট বা গুরুত্ব কতটা হবে সেটাও ঠিক হয় এই আলফা স্কোরের ভিত্তিতে। যার আলফা বেশি তার ওয়েটও বেশি। তার মানে পুরো ব্যাপারটা একটা অঙ্কের খেলা, মানে একটা সিস্টেম মেনে চলছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। শুধু পেছনের 1 বছরের পারফরমেন্সের উপর ভরসা করাটা কি একটু মানে ঝুঁকিপূর্ণ নয়? আজ যে ভালো করেছে কাল সে নাও করতে পারে। অবশ্যই ঝুঁকি আছে, সে কথায় আমি আসছি। তবে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু নিয়মিত আপডেট করা হয়, মানে প্রতি 3 মাস অন্তর পুরো তালিকাটা আবার নতুন করে দেখে দরকার হলে স্টক বদলানো হয়। এটাকে বলে রিব্যালেন্সিং। ও আচ্ছা, প্রতি 3 মাস অন্তর? তাহলে একেবারে পুরনো ডেটার উপর বসে থাকে না? না না, নিয়মিত এটাকে রিভিউ করা হয়। বেশ, তাহলে এটা একটা সিস্টেম নির্ভর প্রক্রিয়া। ফান্ড ম্যানেজারের নিজের ভালো লাগা খারাপ লাগার জায়গা নেই। পরিচিতিপত্রে আরও কিছু সুবিধার কথা বলা হয়েছে, যেমন ধরুন বিভিন্ন সেক্টরে বিনিয়োগটা ছড়ানো আছে, খরচটা নাকি অ্যাক্টিভ ফান্ডের চেয়ে কম। হ্যাঁ, প্যাসিভ ফান্ড যেহেতু, খরচ সাধারণত কমই হয়। পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আনতে সাহায্য করতে পারে, আর নতুন অফারের সময় মানে NFOর সময় মাত্র 100 টাকা দিয়েও নাকি শুরু করা যেত। এই নিয়মভিত্তিক কৌশলের আসল সুবিধাটা তাহলে কি? দেখুন, সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটা বলা যেতে পারে অনুশাসন মেনে চলা স্ট্র্যাটেজি। মানে এখানে ফান্ড ম্যানেজারের ব্যক্তিগত বায়াস বা পক্ষপাতের সুযোগ কম। পুরোটা চলে একটা বাঁধা নিয়মে, যা মূলত ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি। মানে হিস্ট্রি দেখে ভবিষ্যৎ বোঝার চেষ্টা। অনেকটা সেরকমই। এটা চেষ্টা করে সেই স্টকগুলো খুঁজে বের করতে যারা অতীতে তাদের ঝুঁকির তুলনায় ভালো রিটার্ন দিয়েছে। তবে হ্যাঁ, আপনি যে ঝুঁকির কথাটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, আর উৎসেও কিন্তু সতর্কবার্তা দেওয়া আছে। কিরকম? যে দেখুন,
অতীতের পারফরম্যান্স কখনোই ভবিষ্যতের গ্যারান্টি দেয় না। এটা তো আমরা সবাই জানি। বাজারের ঝুঁকি সবসময় আছে, আর এই ধরনের কৌশল মানে এই আলফা স্ট্র্যাটেজি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। ঠিক। এটাই কিন্তু আসল প্রশ্নটা তুলে ধরে, ঐতিহাসিক ডেটা ঘেটে আলফা খোঁজাটা লম্বা সময়ের জন্য কতটা নির্ভরযোগ্য। তার মানে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে এই ফান্ড বাজি ধরছে যে অতীতে যারা ভালো পারফর্ম করেছে, ঝুঁকি বাদ দিয়ে অবশ্যই, তারাই সম্ভবত ভবিষ্যতেও কিছুদিন ভালো করবে। অনেকটা মোমেন্টাম স্ট্র্যাটেজির মতো শোনাচ্ছে, কিন্তু পুরোটাই অঙ্কের হিসাবে, তাই তো? হ্যাঁ, বলতে পারেন। একটা নিয়ম ভিত্তিক মোমেন্টাম অ্যাপ্রোচ, যেখানে আলফা বা অতিরিক্ত রিটার্নটাই মূল ফোকাস। তাহলে যদি একটু সারসংক্ষেপ করি, আমরা দেখলাম কোটাক নিফটি আলফা 50 ইন্ডেক্স ফান্ড কিভাবে একটা নির্দিষ্ট নিয়ম মেনে ঐতিহাসিক আলফার ভিত্তিতে বাজারের চেয়ে বেশি রিটার্ন পাওয়ার চেষ্টা করে। ঐতিহাসিক তথ্য বেশ আকর্ষণীয়, সন্দেহ নেই, কিন্তু স্বাভাবিকভাবেই এখানে ঝুঁকিও আছে এবং ভেবেচিন্তে এগোনো দরকার। একদম ঠিক। আর উৎসেও বারবার সেটাই বলা হয়েছে, রিস্ক ডিসক্লোজার্সগুলো মন দিয়ে পড়া খুব জরুরি। অবশ্যই এই পদ্ধতিটার আকর্ষণীয় দিক হল বাজারের চেয়ে ভালো করার এই সিস্টেম্যাটিক চেষ্টাটা। ঠিক তাই। তবে শেষে একটা ভাবনার বিষয় রেখে যায়, কি বলেন? হ্যাঁ, বলুন না। ভাবুন, যদি প্রচুর বিনিয়োগকারী মানে অনেকেই একই রকম ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে একই ফর্মুলা ব্যবহার করে এই অ্যালফা স্টকগুলোর পেছনে দৌড়াতে শুরু করে, আচ্ছা, তাহলে কি ভবিষ্যতে এই অতিরিক্ত রিটার্ন বা অ্যালফা পাওয়ার সুযোগটা ধীরে ধীরে কমে আসবে? কারণ সবাই তো একই জিনিস করছে। ইন্টারেস্টিং পয়েন্ট। মানে আলফা নিজেই হয়তো তখন ভ্যানিশ হয়ে যাবে। এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। একদম। এটা ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন হয়ে থাকলো।